হ্যালো স্টুডেন্টস, তো দেখো আগের ক্লাসে আমরা বয়েল সূত্র আলোচনা করেছিলাম এবং বয়েল সূত্র রিলেটেড গ্রাফ আলোচনা করেছিলাম। কি করে গ্রাফগুলো প্লট করতে হয়, তাদের কিছু জেনারেল গ্রাফের জেনারেল যে ফর্মুলা আছে সেগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব চার্লস ল নিয়ে এবং চার্লস বয়েল সমন্বয় সূত্র সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং এদের যে নিউমেরিক্যালস, যেখানে তোমাদের মাধ্যমিকে যেগুলো মেন পার্ট যেগুলো আসে নিউমেরিক্যাল, তো এই নিউমেরিক্যালগুলো আমরা এখান থেকে আজকে আলোচনা করব এবং কিছু রিজনিং টাইপ কোশ্চেন বা কনসেপচুয়াল যে কোশ্চেনগুলো হয় সেগুলো আলোচনা করব। তার আগে আমি একটু তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ একটু অসুবিধা থাকার জন্য, মানে অ্যাকচুয়ালি শরীরটা খুব অসুস্থ থাকার জন্য দেরিতে ভিডিওটা আসছে। তো আমি চেষ্টা করবো এরপরে রেগুলারলি মেনটেন করার জন্য। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজকে আমরা যেগুলো আলোচনা করব তার আগে বয়েল সংক্রান্ত কিছু তোমাদের যে ম্যাথামেটিক্স আছে, নিউমেরিক্যাল আছে এবং কিছু যে ইন জেনারেল তোমাদের যে ওখানে যে কনসেপচুয়াল কোশ্চেনগুলো আছে সেগুলো আজকে আলোচনা করে নিই। ফার্স্ট যে কোশ্চেনটা যেটা বয়েল সূত্র থেকে দেয়, যেটা তোমাকে এখানে বলেছে যে পুকুরের কোশ্চেনটা হচ্ছে পুকুরের তলদেশ থেকে বুদবুদ ওপরে উঠলে আয়তন বেড়ে যায় কেন? সরি, দেখো এখানে একটা কোশ্চেন বলেছে, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বলেছে পুকুরের তলদেশ থেকে বুদবুদ ওপরে উঠলে আয়তন বেড়ে যায় কেন। তো দেখো, ধরো এটা যদি ধরো এটা আমার পুকুর, ঠিক আছে, তো এটা পুকুর, এটা আমার পুকুরের ধরো সারফেস। তো এখানে কি আছে, আমার জল আছে। এবারে এখানে যেটা বলেছে যে পুকুরের তলদেশে আমাকে বলেছে যত বুদবুদ, ধরো পুকুরের তলদেশে ধরো আমার বুদবুদ আছে, যত উপরে উঠতে আছে তত দেখা গেল এর আয়তন কি হচ্ছে, সাইজ তত কি হচ্ছে, বাড়তে আছে। ঠিক আছে, সাইজ তত কি হচ্ছে, বাড়তে আছে। তো দেখো এখানে যেটা বলেছে যে পুকুরের তলদেশ থেকে উপরে যত তোমার কি হচ্ছে, বুদবুদ উপরে উঠছে, দেখো যে নিচে যে বুদবুদ গুলো আছে তার সাইজ কি হচ্ছে বা তার আকার কি ছোট। কারণ কি, দেখো এই যে জল আছে, জলগুলো কি করছে ওই বুদবুদের উপরে, বুদবুদ মানে কি, মানে একটা ধরো যেরকম বেলুন হয় না, ঠিক সেম টাইপ, যেরকম বুদবুদের মধ্যে কি হাওয়া থাকে না, তো এর ওপরে যখন এটা যখন নিচে আছে তার মানে কি, এখানে কি পুকুরের যে জল আছে সেই জল কি করছে ওই বুদবুদের উপরে চাপ দিচ্ছে। চাপ দেওয়ার জন্য আমরা বয়েল সূত্র অনুযায়ী জানি কি, পি ভ্যারাইজাজ 1/v, অর্থাৎ আমার যদি চাপ বাড়ে আয়তন কি হবে, কম হবে না। তার মানে কি বললাম, যে চাপ যদি বাড়ে আয়তন কি হবে, কম হবে, আর চাপ যদি কমে আয়তন কি হবে, বাড়বে না। তাহলে দেখো পুকুরের তলদেশে বা পুকুরের নিচে যে সমস্ত বুদবুদ গুলো আছে সেগুলোর উপরে পুকুরের জলের চাপ কি বেশি, আর বয়েল সূত্র অনুযায়ী চাপ বেশি মানে আয়তন কি হবে, কম। এই জন্য দেখো কম, যত উপরের দিকে আস্তে 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 দেখো পরপর উপরের দিকে উঠতে আছে, তত এখানে কি হচ্ছে, দেখো আয়তনগুলো কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হতে আছে, মানে বাড়তে আছে। কারণ কি, কারণ এগুলো যত উপরের দিকে উঠছে জলের চাপ তত কি হচ্ছে, কমছে। চাপ কমা মানে কি, আয়তন বাড়বে। তাই জন্য বলেছে পুকুরের তলদেশ থেকে বুদবুদ ওপরে উঠলে জলের কি হবে না, বুদবুদ গুলোর আয়তন বাড়তে আছে। ক্লিয়ার, বোঝা গেছে? এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরকম টাইপের কোশ্চেন গুলো তোমরা দেখবে টেস্ট পেপারেও অনেক রকমের দেয়। ক্লিয়ার। এরপরে এরপরে যেটা আমরা আলোচনা করব এই টাইপের একটা কোশ্চেন, এইরকম সেম 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 টাইপেরই একটা কোশ্চেন ধরো আমরা এখানে আলোচনা করব, যে চাঁদে যদি আমরা কি বলা হয়, বেলুন নিয়ে গেলে কি হবে। তোমাকে বলেছে চাঁদে যদি আমি একটা বেলুন নিয়ে যাই, ঠিক আছে, চাঁদে তো তুমি আলটিমেট যেতে পারবে না, তো এটা এক্সপেরিমেন্ট কর, মানে ধরো দেখা হয়েছে যে চাঁদে কি হয়েছে, বেলুন দ্বারা তো আগে চাঁদে গেছে বা দ্বারা ধরো আগে মহাকাশ তোমার এতে গেছে, তো সেখানে কি না চাঁদে বেলুন নিয়ে গেলে কি হবে। ধরো আমাদের যে পৃথিবী এনভায়রনমেন্ট বা আর্থের যে এনভায়রনমেন্ট, সেখানে কি চাপ থাকে না, মানে কি আমাদের শরীরের ভেতরেও কিন্তু কি থাকে, বায়ু থাকে, এবং পরিবেশেও কিন্তু কি থাকে না, বায়ু থাকে। তো সেই দুটো বায়ুর কিন্তু ভারসাম্য, মানে একই সমাবস্থা আছে বলেই কিন্তু আমাদের কোনো, আমরা ফিল করতে পারি না যে হ্যাঁ বাইরের বায়ুর চাপ বেশি কি আমাদের ভেতরে শরীরের ইন্টারনাল চাপ বেশি। কিন্তু যখন আমরা চাঁদে নিয়ে গেছি, চাঁদে কি দেখো প্রায় হাওয়া নেই বা হাওয়া শূন্য বলতে পারেন, চাঁদের কি ভর এই জন্য হালকা হয়। তাহলে আমরা যদি একটা বেলুনকে চাঁদে নিয়ে যাই, সেখানে কি চাপ কম, কারণ হাওয়া না থাকলে কি হবে, চাপ কম, মানে কি বাইরের এনভায়রনমেন্টের চাপ কি হবে, কম। আর এনভায়রনমেন্টের চাপ যদি কম হয়, ভেতরের চাপ কি হবে, বেশি। তাহলে ভেতরের চাপ বেশি মানে কি হবে, সরি, চাপ বাইরের মানে তোমার কি হচ্ছে, পরিবেশের
যে বায়ুর চাপ আছে সেটা চাঁদে কি হবে একদম কম, মানে প্রায় বলতে নেই বলতে গেলেই হবে। তো সেখানে যখন কি হবে তাহলে চাপ কম মানে আয়তন কি হবে বাড়বে, মানে ভেতরের যে বায়ুগুলো আছে বেলুনের ভেতরে যে বায়ু আছে সেটা কি হবে আস্তে আস্তে কি হবে আয়তন বাড়াতে থাকবে, তাহলে বাড়াতে বাড়াতে আলটিমেট কি হবে ফেটে যাবে। তো এই জন্য বলেছে চাঁদে যদি বেলুন নিয়ে যাওয়া হয় সেটা কি হবে না সেটা কি হবে ফেটে যাবে। কারণ কি, কারণ সেখান থেকে যদি ধরো আমরা যত চাঁদে নিয়ে যাব সেখানে কি হবে না এর এখানে চাঁদে বাতাস নেই বা বায়ু নেই, মানে একদমই মানে যে বাইরের যে চাপ সেটা একদমই প্রায় কি বলতে পারে নগণ্য বা শূন্য। তাহলে কি হবে চাপ কমছে, আয়তন কি হবে বেলুনের বাড়তে থাকবে এবং হতে হতে প্রসারণ হতে হতে একটা সময় কি হবে ফেটে যাবে। ক্লিয়ার? তো এই দুটো কোশ্চেন তোমরা আশা করি তোমরা কপি করে নিয়েছো এবং কোশ্চেনের অ্যান্সার গুলো যেটা বললাম তোমরা আশা করি আমার সাথে সাথে তোমরা নিজেদের মতন করে দেখো। একটা কথা বলি, ফিজিক্যাল সায়েন্সে যে রিজনিং টাইপের যে কোশ্চেন গুলো হয় বা ধরো এই যে অ্যান্সার যে কোশ্চেন গুলো হয় না অ্যান্সার গুলো, এগুলো যদি কনসেপচুয়াল মেনে তুমি যদি তোমার মতন দাও একদমই বইয়ের ভাষা যে একদম হুবহু দিতে হবে বা ডিটো কপি করতে হবে এমন নয়, তুমি যদি নিজের মতন করে কনসেপ্ট ঠিক রেখে যদি ঠিকঠাক ভাবে দাও একদমই ফুল নাম্বার পাবে। ক্লিয়ার? বোঝা গেছে? তো চলো আমরা এবারে বয়েল সূত্র অনুযায়ী আমরা এখানে দেখি যে আগের বার তো আমরা গ্রাফ করেছিলাম, তো এরপরে আমরা নিউমেরিক্যাল সলভ করব। সরি, তো দেখো এখানে যে নিউমেরিক্যাল গুলো আছে বা যে ম্যাথমেটিক্স গুলো যেগুলো আছে এই নিউমেরিক্যাল গুলো যেটা আমরা সলভ করব সেখানে একটা নিউমেরিক্যাল দেখি যেটা তোমাদের এখানে বলেছে মানে কোশ্চেন যেটা বলেছে 75 সেমি স্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন চাপে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে স্থির উষ্ণতায় কত চাপে তার আয়তন 1 লিটার হবে। তো দেখো এখানে যেটা বলেছে কি না 75 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে স্থির উষ্ণতায় ওই চাপে, দেখো স্থির উষ্ণতা বলেই দিয়েছে তার মানে এখানে কি বয়েলস ল। বয়েলস ল মানে কি পি ভ্যারাইজাজ। আচ্ছা এখানে আমি আগের দিন তোমাদের বলেছি কিনা বলিনি, এটা বলে দিচ্ছি এখানে। ধরো আমার একটা গ্যাসের আয়তন যদি P1 হয় V1 হয়, মানে কি এই সূত্রটাকে যদি আমি ভাঙি মানে কত P1 V1 সমান কি কনস্ট্যান্ট আসছে না, মানে P1 সমান K ইন্টু সরি P সমান P1 নয় পিভি মানে কত 1/v, এটাকে যদি গুণ করে দিই পিভি সমান কি কনস্ট্যান্ট। তার মানে ধরো আমি একটা গ্যাস নিলাম এ গ্যাস নিলাম যার আয়তন হচ্ছে তোমার কি V1 চাপ কি P1, বি গ্যাস নিলাম যার আয়তন কি P2 চাপ P2। তার মানে কি এদের দুজনের চাপ আর আয়তনের গুণফল কি হবে সর্বদা কি হবে সমান হবে, মানে কি ধ্রুবক হবে না। তাই জন্য আমরা লিখতে পারি P1 V1 সমান P2 V2 সমান P3 V3 সমান কি কনস্ট্যান্ট, মানে এরকম সমান চলতে থাকবে। ক্লিয়ার? তো আমরা সেখানে এই সূত্রটাই ফলো করব। ঠিক আছে, কারণ কি এখানে আমাকে দুটো গাছ বলেছে, মানে কি একটা 75 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন 5 লিটার বলে দিয়েছে, স্থির উষ্ণতায় কত চাপে তার আয়তন 1 লিটার হবে। ঠিক আছে, তো আমাকে এখানে আগে ডাটা কি কি দেওয়া আছে, ডাটা দেওয়া আছে P1 সমান কত 75 সেন্টিমিটার অফ এইচজি, মানে কি পারস্তম্ভের চাপের সমান। আর কি দেওয়া আছে V1 দেওয়া আছে কত 5 লিটার। ক্লিয়ার? আর এখানে কি দেওয়া আছে P2 এখানে তোমাকে দেওয়া আছে, আচ্ছা সরি P2 তো আচ্ছা হ্যাঁ P2 বের করতে বলেছে, V2 বলেছে কত 1 লিটার। এখানে বারবার করে বলছি ইউনিটটা কিন্তু একই রাখাটা খুব জরুরি, ইউনিট যদি চেঞ্জ হয়ে যায় সেখানে কিন্তু নিউমেরিক্যালে অ্যান্সার কিন্তু ভুল আসবে। তো দেখো এখানে সমস্ত ইউনিট একইতে আছে, তো সেখানে আমি মান যদি বসাই তাহলে বয়েলস ল অনুযায়ী P1 V1 সমান কত P2 V2, তাহলে এখানে P1 এর মান কত 75 ইন্টু V1 এর মান কত 5, P2 বের করতে বলেছে ইন্টু কত 1, তার মানে এখান থেকে যদি আমি P2 মান বের করি সেন্টিমিটার অফ এইচজি না 375 সেন্টিমিটার অফ এইচজি। বোঝা গেছে? এই রকম কোশ্চেন, ঠিক আছে, এই রকম কোশ্চেনগুলোও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে এবং এখানে বারবার করে বলছি ইউনিটটা কিন্তু
দেওয়াটা খুব জরুরি, মানে ইউনিটের যে একই যে রাখাটা সেটা কিন্তু তোমাদের খুব দরকার। অতএব ইউনিটগুলো সবসময় একই ইউনিটে আছে কিনা সেটা কিন্তু তোমরা বারবার করে নোটিস করবে, কারণ ইউনিট যদি চেঞ্জ হয়ে যায় এখানে কিন্তু তোমাদের নিউমেরিক্যালের অ্যান্সার আসবে না। ঠিক আছে, তো তোমরা এই কোশ্চেনটা কপি করো, দেন আমি এটার আর একটা অঙ্ক বা আর একটা নিউমেরিক্যাল যেটা আছে দেখি, তো সেইগুলোতে আমি কি করব, মুভ করব। ঠিক আছে, বেশ তোমরা কপি করে নিয়েছো না? তো চলো, আর নিউমেরিক্যাল তো এইরকম টাইপেরই নিউমেরিক্যাল আসবে। তো চলো দেখা যাক। তো আমার ডিপিপি সিটে, ঠিক আছে, ডিপিপি সিট যারা অফলাইন ক্লাস করো তো তারা ডিপিপি সিটে তারা অনেক এগুলো নিউমেরিক্যাল গুলো তারপর তোমরা পেয়েছো। ঠিক আছে, তো ডিপিপি সিটে এরকম বিভিন্ন ভ্যারাইটিজের নিউমেরিক্যাল থাকবে, তো সেগুলো তোমরা প্র্যাকটিস করো। তো চলো এরপরে আমি আর একটা নিউমেরিক্যাল আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেন আমরা এটার নেক্সট পার্টে মুভ করব। এখানে যে কোশ্চেনটা তোমাকে বলেছে, একটি বেলুনে বাতাস যদি উষ্ণতা অপরিবর্তিত রেখে চাপ কমিয়ে 76 সেন্টিমিটার পারস্তম্ভে আনা হয়, সেন্টিমিটার এইচজি আনা হয়, তাহলে ওই বাতাসের আয়তন কত হবে? তো চলো এটাও একটা নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন, যেটা আমরা দেখলাম কি না, একটা বেলুনে 95 সেন্টিমিটার এইচজি চাপে 0.8 লিটার বাতাস ভরা আছে। ঠিক আছে, যদি উষ্ণতা অপরিবর্তিত রেখে চাপ কমিয়ে 76 সেন্টিমিটার এইচজি পারস্তম্ভে চাপে আনা হয়, তাহলে ওই বাতাসের আয়তন কি হবে? তো পজ করে তোমরা এটা ট্রাই করো, তো না পারলে এটা আমরা আলোচনা করব। তো করেছো না? ঠিক আছে, আশা করি যারা যারা করেছো তাদের খুব অ্যান্সার মানে এসছে, তাদের খুব মানে তারা কনসেপ্টটা বুঝতে পেরেছো। তো যাদের আসেনি তো চলো দেখা যাক এখানে কি বলেছে। একটা বেলুনে 795 সেন্টিমিটার চাপে, তার মানে কত, P1 দেওয়া আছে কত, 95 সেন্টিমিটার অফ এইচজি, V1 কত দেওয়া আছে 0.8 লিটার, V2 আমাকে এখানে বের করতে বলেছে, আর মান দেওয়া আছে P2 কত 76 সেন্টিমিটার এইচজি। ক্লিয়ার? তো লাগাও বয়েল সূত্র অনুযায়ী, তাহলে বয়েলের সূত্রানুযায়ী P1 V1 সমান কত, P2 V2, P1 সমান কত 95, V1 কত 0.8, P2 কত 76, V2 বের করতে বলেছে, তাহলে V2 সমান 95 ইন্টু 8/76 ইন্টু 10। ক্লিয়ার? তো এটাকে কাটো, 4 5, তো 10/10, তার মানে কত বলেছে, এটা কত হবে, তাই তো 45, হ্যাঁ, তার মানে কত 1 লিটার। ক্লিয়ার? তাহলে আমার V2 এর অ্যান্সার কত বেরোচ্ছে 1 লিটার। তো এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের কিন্তু পরীক্ষার হলে আসবে, এবং এগুলো একদমই সোজা অঙ্ক, ভয় পাওয়ার কোনো দরকার নেই। ভিডিওটা আমি বলছি, আমার লেকচারগুলো প্রথম থেকে একদমই কনসেপ্ট মানে একদমই পেশেন্স রেখে প্রথম থেকে দেখো, স্কিপ না করে। গ্যাসিয়াস চ্যাপ্টারে যা শেখাবো তোমাদের কোনো প্রকার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, সরি একটু নয়েজ আসছে।
ক্লিয়ার? তো চলো এরপরে আমি আর একটা কোশ্চেন এখানে বয়েল সূত্র অনুযায়ী আমি এখানে আলোচনা করি। তো এখানে বলেছে যে বয়েলের সূত্রে যদি বেলুনে বাতাস ভরা হয় সেখানে বয়েলের সূত্র কি লঙ্ঘিত হচ্ছে? এখানে কোশ্চেনটা বলেছে যে বেলুনে বাতাস ভরলে বয়েলের সূত্র কি লঙ্ঘিত হচ্ছে? অ্যান্সার কি হবে বলো দেখি, যে বেলুনে যদি বাতাস ভরা হয় তাহলে বয়েলের সূত্র কি লঙ্ঘিত হচ্ছে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এখানে বয়েলের সূত্র আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে হ্যাঁ বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে। কারণ কি? কারণ তোমরা বলছো যে স্যার বেলুনে আমরা যদি দিচ্ছি তার মানে কি আয়তন তো বাড়ছে, তার মানে কি চাপ কমছে। কিন্তু আমরা বয়েলের সূত্র কি বলেছিলাম বলো দেখি, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভর, এই কথাটা এখানে মনে রাখবে। নির্দিষ্ট ভর, এই কথাটা এখানে মনে রাখবে। এই নির্দিষ্ট ভর যদি না থাকে সেক্ষেত্রে বয়েলের সূত্র অ্যাপ্লিকেবল হবে না। তুমি যখন বেলুনে বাতাস ভরছো তার মানে কি বেলুনের ওয়েট বাড়ছে বা মাস বাড়ছে, ভর বাড়ছে, তাহলে সেখানে নির্দিষ্ট ভর কোথায়? সেখানে নির্দিষ্ট ভরই তো নেই, মানে ভরই তো ফিক্সড নেই। তাহলে সেক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্যই হবে না। বয়েলের সূত্র লঙ্ঘিত অনেক দূরের কথা, বয়েলের সূত্র প্রযোজ্যই হবে না। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে হ্যাঁ বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে, বাট আলটিমেট বয়েলের সূত্র এখানে প্রযোজ্যই হবে না। ক্লিয়ার? এটাও কিন্তু সরি এটাও কিন্তু বয়েলের সূত্র, তোমাকে কি করছে না লঙ্ঘিত হচ্ছে না। বোঝা গেছে? মানে কি বয়েলের সূত্র এখানে প্রযোজ্যই হচ্ছে না, তো বয়েলের সূত্র লঙ্ঘিত হবে কোথা থেকে? কারণ কি আমরা জানি বয়েলের সূত্র নির্দিষ্ট ভরের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এখানে যেহেতু আমরা বাতাস দিচ্ছি, বেলুনে বাতাস ভরা মানে কি তার ভর বাড়ছে, তাহলে ভর যদি বাড়ে তার ভরই তো ফিক্সড নয়, তাহলে সেক্ষেত্রে আমরা বয়েলের সূত্র প্রযোজ্যই হবে। ক্লিয়ার? তো চলো এরপরে আমরা দেখব যে চার্লসের সূত্র। ঠিক আছে, চার্লসের সূত্রের প্রমাণ এবং তাদের রিলেটেড গ্রাফ এবং সেই রিলেটেড নিউমেরিক্যাল বা কি কি কোশ্চেন আসতে পারে। তো চলো দেখা যাক। তো এরপরে যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের কি না চার্লসের সূত্র। কার সূত্র? চার্লসের সূত্র। চার্লস সূত্র, চার্লস সূত্র। চার্লস সূত্র এখানে কি চার্লস সূত্র না, চার্লস। ঠিক আছে, নাম কি? প্রিন্স চার্লস। দেখো আমি আগের দিন তোমাদের একটা ট্রিক বলেছিলাম যে বয়েল মানে কি সেদ্ধ করা। কারা কারা হাফ বয়েল ডিম খাও, তাই না? কারা কারা হাফ বয়েল ডিম খাও, তার মানে কি তারা কি বয়েল মানে কি সেদ্ধ করা, মানে কি টেম্পারেচার ফিক্সড। এখানে চার্লস লো মানে কি চার্লস একটু রাজা রাজাদের নাম লাগছে না? তার মানে রাজা কি করে সবসময় প্রজাদের উপরে কি একদমে মানে দাবজ, মানে একদমে কি প্রেসার ক্রিয়েট করে রাখে না। তো যাই হোক, এখানে চার্লস সূত্র মানে কি শিখবে, যেহেতু রাজা মানে কি প্রেসার, তার মানে কি ফিক্সড থাকবে? প্রেসার ফিক্সড। কি থাকবে? প্রেসার ফিক্সড। তাহলে প্রেসার যদি ফিক্সড থাকে, এখানে আমি কি বলছি না স্থির চাপে, যেটা আমি আগের দিন বলেছিলাম যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন আচ্ছা, কোনো গ্যাসের এখানে লেখো উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করলে তার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এটা কেন বললাম এই টার্মটা? কারণ এটা যখন আমরা প্রুভ করব না সেইখানে কাজে লাগবে। এমনি ইন জেনারেল এটারও তোমরা যখন 11-এ আছে গ্যাসিয়াস ল বলে চ্যাপ্টার আছে, খুব মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার 11-এ, যেটা আমি গ্যাসিয়াস চ্যাপ্টার শুরু করার আগেই তোমাদের আমি বলেছিলাম। তো এইখানে তোমরা এমনি নর্মালিও বলতে পারো যে স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের উষ্ণতা তার আয়তনের সাথে সমানুপাতিক হারে পরিবর্তিত হয়, বা আয়তন উষ্ণতার সাথে সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। অর্থাৎ কথার অর্থ হচ্ছে এটাই যে এখানে কি বললো ভি ভ্যারাইজাজ টি, যেখানে কি না পি আর এম স্থির। বারবার করে আমি বলেছি উষ্ণতা লেখার সঙ্গে কিন্তু এই দুটো কিন্তু অবশ্যই মেনশন করবে। ভি ভ্যারাইজাজ টি মানে কি না আয়তন যদি বাড়ে উষ্ণতা কি হবে? বাড়বে। আয়তন যদি কমে উষ্ণতা কি হবে? কমবে। এখানে যদি আমি সূত্র তুলি সমান ভি সমান কত? কেটি। ভি সমান কি? কেটি। এখানে বলো কারা কারা কেটি আছো, তাই না? সরি বললাম এমনি। তো ভি ভ্যারাইজাজ টি মানে কত? তার মানে ভি বাই টি সমান কি? কে।
তার মানে কে মানে কি কনস্ট্যান্ট বা ধ্রুবক না। তাহলে এখান থেকে আমি বলি যে যদি ধরো এটা, তার মানে কি আমরা দেখলাম যে কোনো গ্যাসের আয়তন এবং তার উষ্ণতার অনুপাত সবসময় কি হবে ধ্রুবক। তো ধরো আমি যদি এখানে একটা গ্যাস নিলাম এ গ্যাস আর একটা নিলাম বি গ্যাস, যার আয়তন V1 টেম্পারেচার T1, এর আয়তন V2 টেম্পারেচার T2, তাহলে এই দুটো গ্যাসের অনুপাত কি হবে সর্বদা ধ্রুবক হবে না। তার মানে V1 T1 সমান কি হবে V2 T2, মানে কি আচ্ছা এ গ্যাস বি গ্যাস না বলেও ধরি, আমি যদি বলি ধরো একটা এ গ্যাস তার প্রাথমিক আয়তন ছিল V1, তার অন্তিম আয়তন ছিল ধরো তোমার কি বলেছি আমি, ধরো প্রাথমিক আয়তন উষ্ণতা ছিল T1 এবং এটাকে যে বেড়ে হয়েছে ধরো V2 এবং উষ্ণতা বেড়ে হয়েছে কত T2, তার মানে কি হবে এদের রেশিও সর্বদা কি হবে ধ্রুবক হবে না, তার মানে সমান কি হবে কনস্ট্যান্ট, হ্যাঁ কি না বল। তো এখানে আমরা 1/273টা কেন লিখেছি সেটা আমরা প্রুফ যখন করব চার্লসের সূত্র সেখানে আসবে, এবং এটা নিউমেরিক্যাল পার্টে তোমাদের কি হবে কাজে লাগবে, যেটা আমরা করেছিলাম না P1 V1 সমান P2 V2, মানে কি একটা গ্যাসের আয়তন যদি আমি সরি V1 থেকে বাড়িয়ে V2 করা হয়, P1 থেকে বাড়িয়ে P2 করা হয়, তো সেখন কি P1 V1 সমান কত P2 V2, মানে কি ধ্রুবক এসেছিল না। এখানে তুমি শুধু দুটো যে আয়তন হবে না, তুমি যত বাড়াতে থাকবে তাদের আয়তন এবং তোমার কি টেম্পারেচার বা উষ্ণতার অনুপাত সর্বদা কি হবে ধ্রুবক। ক্লিয়ার, বোঝা গেছে। তো এটা তোমরা আমি তাহলে কি বললাম যে কোনো স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের উষ্ণতা 1°C, মানে কি যদি আমি 1°C করে বৃদ্ধি করতে থাকি তার আয়তনের কি হবে পরিবর্তন হবে, সামান্য হলেও পরিবর্তন হবে। তাহলে সেই সামান্য পরিবর্তনটা কত না তার প্রাথমিক আয়তন মানে তার ইনিশিয়াল যে ভলিউমটা সেটা তো চেঞ্জ হবে না, সেটার থেকে কত অংশ বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে। ক্লিয়ার। তো চলো এই রিলেটেড আমরা গ্রাফ প্লট করি। তো দেখো আমি যদি ভি ভার্সাস যদি আমি টি এর গ্রাফ যদি আমি প্লট করি, বলো আমি কি বলেছিলাম কাদের কাদের মধ্যে গ্রাফ প্লট করছো সেটা আগে দেখো, দেন অরিজিনাল সূত্রটা লেখো। তো দেখো আমি যদি এখান থেকে যদি আমি আসি তাহলে ভি ভ্যারেজাস টি মানে কত, ধরো আমি আমি এখান থেকেই ডিরেক্ট আসছি আর আমি এটা ভাঙছি না, তার মানে ভি সমান কত, দেখো আমি কি যদি ওয়াই দ্বারা রিপ্লেস করি, মানে কি একে যদি আমি ওয়াই দ্বারা রিপ্লেস করি ওয়াই সমান কে তো ধ্রুবক এম, আর টি মানে কি টি কে ধরবো এক্স, কারণ কি কার কার মধ্যে বলেছে ভি আর টির মধ্যে, তাই জন্য ভি কে ধরেছি ওয়াই, টি কে ধরেছি কত এক্স। তাহলে ওয়াই সমান এম এক্স এর ন্যাচারাল তোমার মানে অরিজিনাল গ্রাফের কি ছিল মূল বিন্দুগামী সরল লেখা না, হ্যাঁ কি না বলো। ক্লিয়ার। তো দেখো আমি যেটা বলেছিলাম না স্টুডেন্টরা কি করে না গ্রাফকে না মুখস্থ করে, তো যেহেতু তোমাদের এখানে দুটো গ্রাফ আছে গ্রাফকে মুখস্থ করে, কিন্তু না গ্রাফকে মুখস্থ করলে হবে না। গ্রাফ ধরো তোমাদের যদি একটু ঘুরিয়ে দেয়, ধরো আমি যদি বলি এটা করে নিয়েছো না, তো চলো আমি যদি এখানে বলি যে না ভি ভার্সাস 1/t গ্রাফ প্লট করো, তুমি জানোই না কি করে গ্রাফ প্লট করতে হবে, কিছুই না। কাদের কাদের মধ্যে বলেছে ভি ভার্সাস 1/t, ব্যাস এখানে প্যারামিটার কি কি ভি আর টি, তাহলে সেই দুটো প্যারামিটার দ্বারা কি সূত্র আসে ভি ভ্যারাইজাজ টি, অরিজিনাল ফর্মুলা। তাহলে ভ্যারাইজাজ চিহ্ন তুলে কি আসবে ভি সমান কত কেটি। এবারে আমাকে নিয়ে আসতে হবে কি 1/t, কারণ কি আমাকে এখানে জিজ্ঞাসা করেছে 1/t-র মধ্যে, তাহলে 1/t কখন আসবে যদি আমি কে ইন্টু 1/1/t করি না, হ্যাঁ কি না বল, টিটা উপরে উঠলে তবেই তো 1/t আসবে। মানে আলটিমেট তোমাকে আমি বলতে চাইছি এখানে কাদের কাদের মধ্যে বলেছে যে প্যারামিটার থাকবে সেই প্যারামিটার দ্বারা সূত্র অরিজিনাল ফর্মুলা কি লেখো তাকে ভাঙো, ভেঙে এবারে দেখো এদের মধ্যে কাদের কাদের মধ্যে গ্রাফ তোমাকে এখানে প্লট করতে বলেছে, তাদেরকে এখানে সেই অনুযায়ী তুমি অ্যারেঞ্জ করো। দেন এবারে ধরবো কি, এবারে আমি রিপ্লেস করব কি ওয়াই ভি দ্বারা, কারণ ভি বলেছে আর কি 1/t, মানে এইটাকে শুধু আমি ধরবো কি এক্স, কারণ কি 1/tটা কোথায় আছে নিচে, তাহলে কে ইন্টু 1/x, তাহলে ওয়াই ভ্যারাইজাজ কে ইন্টু 1/x যদি আমি করি তাহলে গ্রাফের প্লটের নেচার কেমন হবে ভি, আর 1/t যদি গ্রাফের নেচার প্লট করি সেটা হবে কত না সমপরাবৃত্ত। বোঝা গেছে। এইভাবে কিন্তু গ্রাফের প্লট করতে হয়, তোমরা যখন 11-এ উঠবে না অ্যাটমিক স্ট্রাকচার বলে সেখানে অনেক গ্রাফ আছে, এবং গ্যাসিয়াস চ্যাপ্টার সেখানে অনেক গ্রাফ আছে লগ পি লগ ভি, সেখানে তোমরা আলটিমেট করতেই পারবে না। স্টুডেন্টরা কি করে আলটিমেট না গ্রাফকে মুখস্থ করতে হয়, ঠিক আছে মুখস্থ করবে না, টপিকের ফিল নাও, টপিককে বোঝো, দেখবে আর অটোমেটিক তোমার গ্রিপে আসা স্টার্ট করবে। ক্লিয়ার, বোঝা গেছে না। তো চলো এই দুটো তোমরা গ্রাফ প্লট করো, দেন আমি এটার আর একটা গ্রাফ আছে যেটা হচ্ছে, আচ্ছা চলো আমি এখানেই করে দিচ্ছি। তো এখানে যেটা আমি দেখলাম যে এই রিলেটেড যেটা গ্রাফটা যে ভি ভার্সাস টি এর যে গ্রাফটা, ধরো আমি যদি বলি যে তার মানে আমি কি বললাম যে উষ্ণতা বাড়ানোর সাথে সাথে আয়তন বাড়বে, তাই তো, তার মানে যদি আমি বলি
এটা T1 সরি T1 T2 T3। এবারে তুমি বলো দেখি এই T1 T2 T3 এর মধ্যে গ্রাফের অর্ডার কি রকম হবে, ঠিক আছে? মানে আমি যদি বললাম ধরো আমার এই টেম্পারেচারে আমার আয়তন হয়েছে কত, ধরো এটা আমি বললাম V1, আমি উষ্ণতা বাড়ালাম, বাড়িয়ে দেখলাম আমি কত করেছি না এখানে হচ্ছে আমার T2, তখন আয়তন কত হয়েছে V2। আমি আরো উষ্ণতা বাড়ালাম, বাড়িয়ে ধরো আমি এখানে করলাম কত না এটা হচ্ছে T3, তখন আমি দেখলাম কত হয়েছে গ্রাফের প্লট, এটা দেখলাম কত V3। তার মানে দেখো একটা জিনিস এখান থেকে তোমরা যদি দেখো যে যত আমি টেম্পারেচার বাড়াচ্ছি, ধরো এটা T1, ধরো এটা সামথিং কোনো না কোনো টেম্পারেচার, ধরো এটা T1 এর গ্লাভ, আচ্ছা ধরেই নাও T1, এটা ধরো T2, এটা কত T3। তার মানে দেখো টেম্পারেচার যত আমি বাড়াচ্ছি, T1 T2 T3 না ধরে এটাকে T ধরো, এটাকে যেহেতু বলেছি, ধরো এখানে সামথিং কোনো না কোনো টেম্পারেচার, এটা কোনো না কোনো টেম্পারেচার, এটা কোনো না কোনো টেম্পারেচার, টেম্পারেচার যত বাড়াচ্ছে আস্তে আস্তে দেখো আয়তন তত কি হচ্ছে ইনক্রিজ হতে আছে না। তার মানে কি আমরা গ্রাফের দ্বারাও দেখলাম যে আয়তনের সাথে গ্রাফের মানে তোমার যে সরি সময় উষ্ণতার যে এখানে সমানুপাতিক হারে পরিবর্তন হয় সেটা কি এখানে আমরা দেখলাম গ্রাফের দ্বারাও আমরা কি দেখলাম। আর একটা কথা এখানে মনে রাখবে, যত টেম্পারেচারকে আমরা ইউজ করি না গ্যাসে, আমরা পরেও পিভি ইকুয়াল টু এনআরটি হোক বা আমরা চার্লস বয়েল সমন্বয় সূত্র হোক, যত আমরা টেম্পারেচার যুক্ত যত রকমের আমরা এখানে কি করব না সমীকরণ ইউজ করব বা সূত্র ইউজ করব, সমস্ত কিন্তু কোন এককে কেলভিন এককে। ডিগ্রি সেন্টিগ্রেড হলে তোমাকে সেখানে বলে দেওয়াই থাকবে যে হ্যাঁ সেটা ডিগ্রি সেন্টিগ্রেডে তোমাকে অ্যান্সার দিতে হবে, আদারওয়াইজ তোমাকে কিন্তু কেলভিনে বলেছে মানে এখানে আমরা যদি কিছু বলে দেওয়া না থাকে মানে আলটিমেট যত আমরা ম্যাথমেটিক্স বলো গ্রাফ প্লট করো সমস্ত কিন্তু আমরা করব কিসে কেলভিন টেম্পারেচারে। ক্লিয়ার? এর ডিগ্রি সেন্টিগ্রেডেরও আমরা টেম্পারেচারটা আমরা সরি গ্রাফটা আমরা প্লট করব, সেটাও আমরা এখানে দেখব। ক্লিয়ার? বোঝা গেছে? তো দেখো বুঝতে পেরেছো? এরপরে চলো আমরা চার্লসের সূত্রটা যে কিভাবে এসছে সেটার আমরা প্রুফটা দেখি। আমরা গ্রাফ দ্বারা দেখলাম যে হ্যাঁ গ্রাফ দ্বারা দেখলাম যে উষ্ণতা বাড়ালে আয়তন বাড়ে, সেটা গ্রাফের দ্বারা আমরা প্লট করলাম। তার মানে কি, তার মানে এখানে আমি লিখতে পারি কি T3 গ্রেটার দেন T1 গ্রেটার দেন সরি T2 গ্রেটার দেন কত T1 না? বুঝতে পেরেছো? তার মানে কি উষ্ণতা বাড়ার সাথে সাথে আয়তনে কি হচ্ছে বাড়তে আছে না? তার মানে কি V3 গ্রেটার দেন V2 গ্রেটার দেন কি V1? বলো হ্যাঁ কি না বলো। ক্লিয়ার? তো চলো এরপরে আমরা চার্লসের সূত্রের প্রমাণটা আমরা করে দেখি। ক্লিয়ার? তোমরা কপি করো, দেন আমি প্রমাণটা করব। ব্যাস তোমরা কপি করে নিয়েছো না? ব্যাস চলো তো এরপরে দেখি যে চার্লসের সূত্রে যে ভি ভ্যারাইজাজ টি যে প্রমাণটা এসছে সেই টি বা ভি ভ্যারাইজাজ টি এর প্রমাণটা এসছে কি রকম। তো এখানে আমরা কি বললাম যে স্থির কি বললাম স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন যদি বা উষ্ণতা যদি উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বৃদ্ধি বা হ্রাস করা হয়, আয়তন তার প্রাথমিক আয়তনের কত 1/273 অংশ হ্রাস বা বৃদ্ধি পাবে। তো চলো আমি ধরি কি ধরবো, ধরি 0 ডিগ্রি, আমাকে ধরবে না সরি সেন্টিগ্রেড টেম্পারেচারকে ধরি 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমার আয়তন ছিল কত V0, ঠিক আছে ধরো সিসি। ক্লিয়ার? আমি উষ্ণতা বাড়ালাম 1 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, তখন আয়তন কত হয়েছে V1। এবার এই V1টা কত, প্রাথমিক আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পাবে না, তার মানে কত V0 প্লাস V0 ইন্টু 1/273, দ্যাট শুড বি ইকুয়াল টু 1 প্লাস 1/273, নাকি না বল? এরকম করে ধরো আমি 2 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বৃদ্ধি করি তখন টেম্পারেচার আয়তন কত হয় V2, V0 প্লাস V0 ইন্টু কত 2/273, মানে কত V0 ইন্টু 1 প্লাস 2/273, একই না বল? কারণ সূত্র অনুযায়ী ধরো এই করতে 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 আমি ধরো বললাম T ডিগ্রি সেন্টিগ্রেড, তখন কত হবে VT সমান কত V0 প্লাস V0 ইন্টু T/273। এখান থেকে যদি V0 কমন নিয়ে নাও 1/273, এটাকে একটু সলভ করে নাও, তাহলে V0 ইন্টু 273 প্লাস T/273, এই পুরো টার্মটাকে আমরা ধরবো কি না T, মানে T সমান আমরা ধরবো কি T প্লাস 273। কেন কি বলো দেখি, কেন T ধরবো বলো দেখি, কারণ এটা কি কেলভিন টেম্পারেচারে আসছে না। T সমান আমরা কি বলেছিলাম যে টেম্পারেচার যদি কোনো ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে 273 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমরা অ্যাড 273 কেলভিন যদি আমরা অ্যাড করি সেটা কি কেলভিনে পরিণত হয় না। তাই জন্য আমরা এখানে কি লিখতে পারি T, কারণ কি T ডিগ্রিটা কি সেন্টিগ্রেডে আমরা করেছি না, তার সাথে 273 কি অ্যাড করা মানে কি কেলভিনে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি V0/273 ইন্টু কত T, দেখো এটাকে কি VT,
ক্লিয়ার? মানে কি আমি এটাকে যদি না লিখি মানে কত টি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এবার এই পুরো টার্মটা কি আসছে, কনস্ট্যান্ট বা ধ্রুবক পার্ট আসছে না, কারণ V0 তো প্রাথমিক আয়তন, সে তো চেঞ্জ হবে না, আর 273 তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, তো তার তো চেঞ্জ হবে না। তার মানে আমি এখানে কি লিখতে পারি, V সমান V ভ্যারাইজাস টি লিখতে পারি না? বল চার্লসের সূত্র কি হচ্ছে, প্রুভড। বুঝতে পেরেছো না? পারেন? ক্লিয়ার? অনেক সময় কিন্তু তোমাদের চার্লসের সূত্রও দিয়ে দিতে পারে, ঠিক আছে? অর্থাৎ এগুলোকে ভাষা দিয়ে লিখবে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন যদি V0 সিসি হয়, যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই তখন আয়তন V1 হলে V1 সমান V0 প্লাস এত, 2 ডিগ্রি বাড়ালে তখন তার আয়তন যদি V2 হয় তখন আয়তন এত, এবং এই করতে করতে যদি আমরা T ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই তখন আয়তন কত হবে না V0 প্লাস 270/T। ক্লিয়ার? বোঝা গেছে? তো এই যে প্রমাণটা বা প্রুফটা, এই প্রুফটা বা প্রমাণটাও কিন্তু তোমাদের অনেক সময় 2 নম্বর বা 3 নম্বরে কিন্তু দিয়ে দেয়। ক্লিয়ার? বোঝা গেছে? এবং এখানে যে টেম্পারেচারটা ইউজ করলাম, এই টেম্পারেচারটা কোন এককে বললো বলো দেখি, কেলভিন। কারণ এই 273 অ্যাড করে দেওয়া মানে কি, এই টিটা কিসে এসছে, কেলভিন এককে। আমি আবারও বলছি, যত আমরা টেম্পারেচার আমরা ইউজ করব সমস্ত কিন্তু কোন এককে, কেলভিন এককে। বলো বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেছে? ব্যাস, তোমরা এটা কপি করো, দেন আমি এটার যে ডিগ্রি সেন্টিগ্রেড ওয়ালা যে তোমাদের গ্রাফটা আছে সেটা আমি তোমাদের এঁকে দেখাচ্ছি। ক্লিয়ার? করে নিচ্ছ না? তো চলো এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে তোমাদের কি না, একটা টেম্পারেচার আছে -273, সেটাকে কি বলে, তার নাম আছে কি, পরম শূন্য টেম্পারেচার বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। কি টেম্পারেচার বললাম? অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, বা বাংলায় যাকে বলে পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা কাকে বলে না, যে উষ্ণতায় বা যে টেম্পারেচারে, কি বললাম, পরম শূন্য উষ্ণতা কাকে বলে, যে উষ্ণতায় বা যে টেম্পারেচারে কোনো গ্যাসের আয়তন কি হয়, লোপ পায় বা শূন্য পায়। কোন টেম্পারেচারে না, -273 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে গ্যাসের কি হয় না, আয়তন, এখানে বলছি আয়তন কি হয়, শূন্য হয়। তাহলে গ্যাসের আয়তন শূন্য হয় মানে কি, বা দেখবে কোনো কোনো বইতে দেওয়া আছে গ্যাসের আয়তন লোপ পায়। লোপ পায় মানে কি, থাকেই না। তাহলে গ্যাসের আয়তন যদি না থাকে গ্যাসটা এক্সিস্টেন্সই করবে না, তাই না? তাহলে গ্যাসের আয়তন যদি শূন্য হয়, এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটাকে আমরা কি বলছি না, পরম শূন্য উষ্ণতা। এটাকে তোমাদের শর্ট কোশ্চেনে দেখবে অনেকবার, তোমাদের টেস্ট পেপার আছে যে বছর শর্ট কোশ্চেনে, যে এই -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে যদি আমি কেলভিনে করি কি করব, এর সাথে 273 কি করবো, অ্যাড করব, অ্যাড করলে আসবে কত না 0 কেলভিন। অনেক সময় অপশানে কিন্তু এটাও দিয়ে দেয় 0 কেলভিনও, কিন্তু তোমার কি কেলভিনে হচ্ছে তোমার পরম শূন্য উষ্ণতা মান কত, 0 কেলভিন, আর ডিগ্রি সেন্টিগ্রেডে কত -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এই টেম্পারেচারকে বলছি আমরা কি, পরম শূন্য উষ্ণতা। কি শূন্য উষ্ণতা, পরম শূন্য উষ্ণতা। এখানে আরো একটা কোশ্চেন দেয় যে এই উষ্ণতাকে পরম বলে কেন, বা পরম শূন্য উষ্ণতাকে পরম বলে কেন? পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় কেন? কারণ দেখো, পরম শূন্য উষ্ণতা এমন একটা টেম্পারেচার, যে টেম্পারেচারের নিচে, মানে এই টেম্পারেচারের নিচে আর কোনো মানে টেম্পারেচার যেতেই পারে না। ক্লিয়ার? এই টেম্পারেচারের নিচে আর টেম্পারেচার যেতেই পারে না, তখন কি না, সেই টেম্পারেচারে গ্যাসের আয়তন শূন্য মানে কি, সেখানে গ্যাসের ভর বলো, চাপ বলো, কোনো যে কোনো চাপ বা টেম্পারেচার কারুর উপরে কোনো কি করে, ডিপেন্ড করে না। তার মানে কি এই টেম্পারেচারটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। ক্লিয়ার? তাই জন্য এটা কি যেহেতু সার্বজনীন না, মানে একে সার্বজনীন টেম্পারেচারও বলা হয়, তো মানে কি, তাই জন্য একে কি বলা হচ্ছে, পরম। পরম মানে কি সবার ক্ষেত্রে যেহেতু প্রযোজ্য, তাই জন্য পরম শূন্য উষ্ণতাকে কি বলা হয়, পরম। আর এই টেম্পারেচারে কোনো গ্যাস যেতেই পারে না, যাওয়ার আগে হয় সলিডিফাইড হয়ে যায়, না হলে লিকুইডিফাইড হয়ে যায়। তো তাই জন্য কি বলা হয় না, 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে পরম বলা হয়। এবং পরম শূন্য উষ্ণতাকে কেন পরম বলা হয়, কারণ যেহেতু এই টেম্পারেচারের নিচে আর কোনো টেম্পারেচার কি বা উষ্ণতা কি করতে পারে না, যেতে পারে না। এটাই হচ্ছে ম্যাক্সিমাম লাস্ট টেম্পারেচার -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই টেম্পারেচারে তো যেতেই পারে না, এবং যাওয়ার মানে কি গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এই যে বললাম না, যাওয়ার আগে হয় সলিডিফাইড লিকুইডিফাইড হয়ে যায়, মানে এই টেম্পারেচারে কোনো গ্যাস পৌঁছতেই পারে না। তো যেহেতু এখানে চাপ, আয়তন, ভর বা কারুর উপরে কোনো প্রকার টেম্পারেচার নির্ভর করে না, তো তাই জন্য এই উষ্ণতাকে কি বলা হয়, পরম বলা হয়। ক্লিয়ার? বোঝা গেছে? তো এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের অনেক সময় দেয়,
স্টুডেন্টরা কিন্তু এটাকে ইগনোর করে যে পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় কেন। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এটার একটা ডিগ্রি সেন্টিগ্রেড ডিগ্রি ফারেনহাইটে তোমার এটার মান আছে, তো সেটাও কিন্তু তোমাদের অনেক সময় শর্ট কোশ্চেনে জিজ্ঞাসা করে নেয়। তো চলো এটার আমি দেখি যে ডিগ্রি ফারেনহাইটে এর মান কত, পরম শূন্য উষ্ণতার মান ডিগ্রি ফারেনহাইটে কত। আচ্ছা, এরপরে হেডিং দাও ডিগ্রি ফারেনহাইটে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয়। দেখো ডিগ্রি ফারেনহাইটে হচ্ছে আমার কি বলেছে, পরম শূন্য উষ্ণতার মান নির্ণয়। বলো সেন্টিগ্রেডের সাথে ডিগ্রি ফারেনহাইটের সম্পর্ক কি বলো তো? C/5 সমান F-32/9। আমি এক্ষুনি বললাম পরম শূন্য উষ্ণতার মান ডিগ্রি সেন্টিগ্রেডে কত, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই মানটা এখানে বসাও, সি এর মান, তাহলে মানে কত, -273/5 সমান F-32/9। এটাকে যদি ক্রস মাল্টিপ্লাইড করি 5F - 160 সমান -2457। দেখো হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? দেন 5F সমান কত, -2457 প্লাস 160/5 যদি আমি করি তোমার মান আসবে কত, -454.9 ডিগ্রি ফারেনহাইট। এটা কিন্তু ডিগ্রি ফারেনহাইটে মান। তাহলে দেখো পরম শূন্য উষ্ণতার আমরা তিনটা স্কেলে মান পেলাম, একটা ডিগ্রি সেন্টিগ্রেড -273 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিনে মান কত পেলাম, 0 কেলভিন, আর ডিগ্রি ফারেনহাইটে মান কত পেলাম না, -454.9 ডিগ্রি ফারেনহাইট। তিনটা ভ্যালু কিন্তু তুমি মনে রাখবে, কারণ অনেক সময় এই ভ্যালুটাও তোমাকে কিন্তু শর্ট কোশ্চেনে অপশন চুজে কিন্তু তোমাকে জিজ্ঞাসা করে নেয় যে পরম শূন্য উষ্ণতার মান ধরো এরকম দিয়ে দিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 273 ডিগ্রি সেন্টিগ্রেড, -454.9 ডিগ্রি ফারেনহাইট কি 455, এখানে সাইনটাকে মনে রাখবে। অনেক সময় কি করে না, ঘোরানোর জন্য স্টুডেন্টকে কনফিউজ করানোর জন্য মাইনাসটা দেয় না অপশানে, -450 না দিয়ে বলে দিল 455.9 ডিগ্রি ফারেনহাইট, আর একটা দিল -454.9 ডিগ্রি ফারেনহাইট। এখানে সাইনটা কিন্তু মনে রাখাটা জরুরি। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে পরম শূন্য উষ্ণতার মান আমরা ডিগ্রি ফারেনহাইটে দেখলাম কত, -454.9 ডিগ্রি ফারেনহাইট, সেন্টিগ্রেডে দেখলাম -273 ডিগ্রি সেন্টিগ্রেড, আর কেলভিনে দেখলাম কত, 0 কেলভিন। ক্লিয়ার? এবারে আমি দেখব এখানে আরো একটা কোশ্চেন তোমাদের দেয় যে পরম শূন্য চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান কি করো, নির্ণয় করো। ক্লিয়ার? চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান কি করতে বললো, নির্ণয় করতে বললো। তো চলো দেখা যাক। এরপরে নেক্সট হেডিং দাও যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয়। নেক্সট হেডিং দাও চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয়। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় কিন্তু তোমাদের এখানে জিজ্ঞাসা করে নেয়। কি করে? দেখো আমরা এক্ষুনি দেখলাম চার্লসের সূত্র যখন প্রুভ করেছিলাম, ভি সমান কি দেখেছিলাম বলো তো, কি V0 × 1 + T/273 না, কারণ T ডিগ্রি সেন্টিগ্রেড এইটা হয়। ক্লিয়ার? এবারে বলো পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কি হয়, শূন্য। একটু আগে বললাম পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন যদি শূন্য হয় তার মানে কি, ইনিশিয়াল মানে প্রথম অন্তিম আয়তন কি হবে, শূন্য। সমান কত, V0 × 1 + T/273। তাহলে দেখো এটা তো শূন্য হচ্ছে, তার মানে কত, 1 + T173 সমান কত, 0। তার মানে T/273 সমান কত, -1 সমান কত, T সমান -273 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতে পেরেছো না পারোনি? ক্লিয়ার? তুমি বলবে স্যার এখানে তো ছিল টি, তাহলে আমরা কি করে আমি লিখছি না, এটা তো ছিল টি ডিগ্রি সমান কত, এটা উপরে অ্যাড করলে তবেই তো সেটা আসছো, কারণ কি টি কেলভিন, সেটা মানে কি এটা তো ডিগ্রি সেন্টিগ্রেডের মান, তার সাথে 273 আমরা উপরে যে অ্যাড করছি তাই জন্যই তাকে আমরা টি ধরেছি। বুঝতে পেরেছো? তার মানে কি দেখো এটা 1, তার মানে কি চার্লসের সূত্র থেকে কিন্তু আমরা পরম শূন্য উষ্ণতার মানকেও কিন্তু আমরা নির্ণয় করতে পারলাম। দেখলাম যে পরম শূন্য উষ্ণতার মান কিন্তু দেখো এমনি এমনি আসেনি যে -273 আমি মুখের ভাষায় বলে দিচ্ছি, সেটা নয়, সেটা কিন্তু আমরা চার্লসের সূত্র থেকে কিন্তু আমরা প্রুভ করে দেখে নিলাম যে পরম শূন্য উষ্ণতার মান ডিগ্রি সেন্টিগ্রেডে -273 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। বোঝা গেছে? ফারেনহাইটও আমি তোমাদের কোর্সে দেখিয়েছি যে কিভাবে ফারেনহাইটের মান আসে, আর কেলভিনেও কিন্তু তোমাদের আমি কনভার্ট করে দেখিয়েছি। বোঝা গেছে? ক্লিয়ার না?
তো তোমরা চলো, এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এটা কপি করো, দেন আমি এটার উপরে যে গ্রাফ আছে সেটা আমি তোমাদের করাচ্ছি। এরপরে দেখো, এরপরে যেটা আমি দেখবো যে পরম শূন্য উষ্ণতায় এর গ্রাফ। পরম শূন্য উষ্ণতায় এর গ্রাফ কিরকম হয় না, চার্লস বয়েলে যে আমরা চার্লসের যে সূত্রটা পড়েছি, পরম শূন্য উষ্ণতায় গ্রাফ কিরকম হয়। দেখো আমি দেখলাম কি না, ভি ভার্সাস টি দেখলাম না, ভি ভার্সাস টি মানে কত, কে ইন্টু টি, এটা কত কেলভিনে। এই মানটা কত, এই মানটা যেটা আমরা লিখি এটা কোন ইউনিটে লিখি, আমরা কেলভিন এককে লিখি না, বারবার করে বলছি কেলভিন এককে। তোমাকে এখানে বলবে যে ভি ভার্সাস টির প্লট করো, ব্র্যাকেটে দেওয়া থাকবে ডিগ্রি সেন্টিগ্রেড, মানে তোমাকে বুঝে নিতে হবে টি এর মান ডিগ্রি সেন্টিগ্রেডে গ্রাফ প্লট করতে বলেছে। কি করে এসছে, তো চলো দেখা যাক। ভি সমান কে ইন্টু, সেইভাবেই করব। দেখো টি মানে কত আমরা বলতে পারি, কেলভিন না, হ্যাঁ কি না বলো। তাহলে কেলভিন যদি হয়, সেটাকে আমরা কি লিখতে পারি, মানে কেলভিন থেকে আমরা ডিগ্রি সেন্টিগ্রেডে যাব, তার মানে কত করতে হবে, টি মাইনাস 273 করতে হবে না, তবেই তো ডিগ্রি সেন্টিগ্রেড আসবে। তাহলে টি মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড যদি করি, তার মানে দেখো ভি সমান কে টি মাইনাস 273 ডিগ্রি, আচ্ছা ডিগ্রি সেন্টিগ্রেড কে। ক্লিয়ার। এবারে বলো কার কার মধ্যে বলেছে ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কত, এই টিটা এখন কোন ইউনিটে চলে এসছে, ডিগ্রি সেন্টিগ্রেডে চলে এসছে না। তার মানে বলো এটাকে আমরা রিপ্লেস করো ওয়াই দ্বারা, এটা মানে কত দেখো এম এক্স মাইনাস সি, মানে কি বলো দেখি, এটা কি, এটা তো পুরোটাই তো কনস্ট্যান্ট পার্ট, কি এ তো কনস্ট্যান্ট ভ্যালু, আর মাইনাস 273টা কি, এটা তো একটা নিউমেরিক্যাল ভ্যালু, মানে কি এটাও তো মান তো ফিক্সড। সি মানে দেখো এটা কি ইন্টারসেপ্ট, তার মানে আমরা এই গ্রাফটা প্লট করেছিলাম না, ওয়াই সমান এম এক্স মাইনাস সি, মানে কি নেগেটিভ নেগেটিভ ইন্টারসেপ্ট উইথ পজিটিভ স্লোপ আমরা গ্রাফ প্লট করেছিলাম না, এইরকম একটা গ্রাফ প্লট করেছিলাম না, ওয়াই এটা করেছিলাম তোমার কত এক্স, এটা করেছিলাম এম, এটা কি সি, মানে কি এটা ওয়াই এর নিচের পোর্শন এটাকে না, এই গ্রাফটাকে কি করো ঘুরিয়ে দাও, এই গ্রাফটাকে এটা করেছি তো, এই গ্রাফটাকে নিয়ে গিয়ে এইরকম জাস্ট ঘুরিয়ে দাও, এইরকম যদি ঘুরিয়ে দেই তার মানে দেখো গ্রাফের প্লট কিরকম আসছে, ভি আর এখানে যদি করি টি, তার মানে দেখো দেখো এইটাই হচ্ছে তো আমার কি সি না, আর এটাই হচ্ছে আমার কি, এটাকে যদি করি এটাই হচ্ছে আমার কি এম, হ্যাঁ কি না বলো। ক্লিয়ার। দেখো জাস্ট এই পোর্শনটাকে যদি আমি এরকম করে যদি আমি টেনে দিই, বা যদি তুমি যদি এরকম করে ঘুরিয়ে দাও, দেখো এর সাথে আসছে না, বোঝা গেছে। তো এইভাবেও কিন্তু আমরা দেখো প্রত্যেকটা গ্রাফ কিন্তু আমি তোমাদের কিন্তু আমি এখানে করে দেখাচ্ছি, আমি কিন্তু কোনো মুখস্থ করিনি, আমি কিন্তু প্রত্যেকটা গ্রাফ কিন্তু তোমাদের প্লট করে দেখাচ্ছি। ক্লিয়ার। তো এই আগের ক্লাসে যে আমরা মানে গ্রাফের যে অরিজিনাল ফর্মুলাগুলো পড়েছি সেগুলো ভালো করে করো। তো আজকে এই পর্যন্তই, এখানে আমরা এই ক্লাসটাকে আজকে এইখানেই আমি স্টপ করছি। এর পরের ক্লাসে আমরা চার্লস ল রিলেটেড আমরা নিউমেরিক্যাল দেখবো, এবং চার্লস ল বয়েলস ল সম্পর্কে আমরা তার যে সমন্বয় সূত্র বা বয়েলস ল থেকে কি কি চার্লস ল থেকে কি কি কোশ্চেন আসতে পারে, হ্যাঁ রিজনিং টাইপ কোশ্চেন, তো সেগুলো আমরা আলোচনা করব। আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট আমরা আলোচনা করলাম কি চার্লস লর কিভাবে আসে, ঠিক আছে, ভি ভার্সাস টি যে প্রুফটা, এবং তাদের গ্রাফ দুটো করলাম, হ্যাঁ ভি ভার্সাস টি, ভি ভার্সাস 1/t, এবং সেখান থেকে আমরা দেখলাম যে পরম শূন্য উষ্ণতার 3টা স্কেলে মান কিভাবে হয়, একটা চার্লস ল থেকে পরম শূন্য উষ্ণতার মান, ফারেনহাইটে মান, কেলভিনে মান, হ্যাঁ কিভাবে হচ্ছে পরম শূন্য উষ্ণতা কাকে বলে, কেন বলে, এবং এটা মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রাফ ভি ভার্সাস টি ডিগ্রি সেন্টিগ্রেডে। দেখো এখানে কিন্তু তোমাকে মেনশন করে দেবে যখন তুমি গ্রাফটা আঁকবে ডিগ্রি সেন্টিগ্রেড, কারণ কি দেখো এটাই এই পয়েন্টটাই কি মাইনাস 203 ডিগ্রি সেন্টিগ্রেড না, এটা হচ্ছে তোমার কি ইন্টারসেপ্ট, এটাকে আমি লিখে দিচ্ছি ইন্টারসেপ্ট। ক্লিয়ার, বলো বোঝা গেছে। তো এই গ্রাফটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট গ্রাফ, অনেক সময় জিজ্ঞাসা করে নেয় ভি ভার্সাস টি তোমার হচ্ছে কি গ্রাফ না ডিগ্রি সেন্টিগ্রেডে গ্রাফ, বুঝতে পেরেছো। তো আজকে যা যা করলাম ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে দেখো, দেন আমরা এর যে টপিকগুলো আছে সেটা আমরা মুভ করবো, সেগুলো নিয়ে আলোচনা করবো। তত সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।